আসসালামু আলাইকুম। রেইন ফরেস্ট মিডিয়া প্রোডাকশন হাউস নিবেদিত বিয়ন্ড দ্য ডেল্টার আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিলিনা। দর্শক, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে নারীর ভোটাধিকার ও নির্বাচনে নারী আসন। আর এই বিষয়ে আলোকপাতের জন্য আমরা আমাদের স্টুডিওতে সম্মানিত দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। বিষয়বস্তুতে যাওয়ার আগে আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নাহরিন আই খান, প্রফেসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন লাইজু আহমেদ লিরা, লয়ার, জজ কোর্ট। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকের বিষয়বস্তু যেমনটি বলছিলাম যে নারীর ভোটের অধিকার ও নির্বাচনী নারী আসন। দর্শক, আমরা জানি যে ভোট মানে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি বড় উৎসব। আর এই ভোট নিয়ে নানা আয়োজন থাকে, নানা তোড়জোড় থাকে, এবং নির্বাচনে যখন আমরা ভোটের প্রসঙ্গে আসি তখন কিন্তু একটা নিরপেক্ষতা, সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রশ্ন চলে আসে। তো সেখানে নারীর ভূমিকা, নারীরা কেন পিছিয়ে আছে, নারীদের অবদান কেমন হতে পারে, এবং নারীর ভোটের অধিকার সুনিশ্চিত করা গেলে একটি সমাজ কতখানি এগিয়ে যেতে পারে, আমরা এই সব বিষয় আলোচনা করব। আমি প্রথমেই চলে যাচ্ছি নাহরিন আই খান আপনার কাছে। নাহরিন, আপনি আমাকে জানাবেন যে নারীর ভোটের অধিকার আসলে কতটুকু প্রয়োজন আমাদের বাংলাদেশের মতো সমাজের প্রেক্ষাপটে। ধন্যবাদ লিনা। আমি তো প্রথমেই একটা শব্দে খুব অবজেকশন জানাই যে নারীর ভোটাধিকার, তাই না? মানে অধিকারের প্রশ্ন নিয়ে নারীকে যদি 2025 সালে কথা বলতে হয়, তাহলে আমি মনে করি যে এটার মতো লজ্জার আর কিছু নাই, তাই না? দেখুন, পুরুষ ভোটাধিকার নিয়ে কিন্তু কোনো টকশো হয় না, টকশো হয় নারী ভোটাধিকার নিয়ে, তাই না? তাহলে 2025 সালে আমাদের অর্জনটা কোথায়? যে দেশে 51% বেশি নারী, সেই দেশের মানুষকে এখন পর্যন্ত সংসদে কিভাবে তারা যাবে, ভোট কেমন করে হবে, এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে, তাই না? তা আমি যেটা মনে করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি দেখবেন যে এখন পর্যন্ত নারী নিয়ে আমরা এক ধরনের ডিলেমার মধ্যে থাকি, তাই না? নারী কেন যেন মানে একেবারে এমন একটা বিষয় হয়ে গেছে যে এটা একেবারে স্পর্শের বাইরে না। এই বিষয় নিয়ে আপনি কথা বললে ভেরি সেন্সিটিভ। আপনি দেখবেন যে যখনই আপনি নারীর অধিকার নিয়ে কথা বলবেন, যখনই আপনি সম্পত্তিতে নারীর হিস্সা নিয়ে কথা বলবেন, তখনই দেখবেন যে পুরো দেশটা যেন দ্বিধা বিভক্তিতে ভাগ হয়ে যায়, তাই না? তো এটা আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের নারী অধিকার, ভোটের অধিকার নিয়ে কথা বলাটা মনে হয় আমাদের জন্য একটু লজ্জার। তবে আমার একটা জিনিস মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশে দেখেন ঐকমত্য কমিশন কতবার বসলেন, বসার পরে কি হলো, 5% নারীকে তারা নর্মাল যে নমিনেশন সেটা দেওয়ার কথা বলছে। আপনি কি মনে করেন যে 300টা সিটের মধ্যে 5% মানে মাত্র 15টা, বাংলাদেশে কি এখনো কোনো যোগ্য নারী তৈরি হয়নি? সংরক্ষিত নারী আসন, আমি এটা মনে করি যে সংরক্ষিত নারী আসন থাকা, এটা নিয়ে অনেক ডিবেট আছে, বাট এই মুহূর্তে আমি মনে করি যে বাংলাদেশকে আরো কয়েকটা পর্যায়ে সংরক্ষিত নারী আসনে যেতে হবে। সেটা ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা বলি, যে আমরা সবাই তো জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি, কিন্তু আমরা কিন্তু কেউ জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি না। ধরুন আপনি, আমরা তিনজন, বা আমাদের পাশে যদি কোনো পুরুষ থাকে, আমাদেরকে আপনি একটা জায়গায় দাঁড় করিয়ে দিলেন, সমস্ত সব সেম ফ্যাসিলিটি আপনি দিলেন, কিন্তু আমরা কিন্তু আমাদের শারীরিক দৈর্ঘ্যের কারণে দূরের জিনিসটা পুরুষের থেকে কম দেখতে পাবো। তাহলে আপনি যদি আমাকে আমার পাশে একটা 6 ফিট লম্বা পুরুষের পাশে সেই পরিমাণ একটা টুল দিয়ে দেন, আমি তার উপরে উঠে দাঁড়াই, তখন কিন্তু আমরা সমানভাবে জিনিসটা দেখতে পারবো। তার মানে জেন্ডার ইকুইটিটা হচ্ছে ফার্স্ট। ওই যে টুলটা, যে ফ্যাসিলিটিগুলো নারীকে দিতে হবে, সেটা হচ্ছে জেন্ডার ইকুইটি। যে সোসাইটি এখন পর্যন্ত জেন্ডার ইকুইটির স্বপ্নই দেখতে পারে না, সেই সোসাইটি তো ইকুয়ালিটির স্বপ্ন দেখা ইম্পসিবল তাদের জন্য। তো এজন্য আমি মনে করি সংরক্ষিত নারী আসনটা ঠিক আছে, এখন পর্যন্ত আমাদের দরকার, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে 5%-এর জায়গায় যে যোগ্য নারীদেরকে নমিনেশন দেওয়ার বেলায়, সরাসরি ভোটাধিকারের বেলায় তাদেরকে আরো পার্সেন্টেজটা বাড়াতে হবে। এটা আমি মনে করি যে এভাবে করে নমিনেশন দেওয়াটা উচিত। জি, আমি আপনার কাছে আবার আসবো। এবার চলে যাচ্ছি লাইজু আহমেদ লির আপনার কাছে। আপনি একজন লয়ার, আপনার কাছে জানতে চাই যে এই যে নারী ভোটের অধিকার, নাহরিন আই খান বললেন যে তিনি লজ্জিত এখনও যে আমরা এখন অধিকারের জন্য লড়ে যাচ্ছি। এই সময়ের প্রেক্ষাপটে বলতে গেলে যে পৃথিবী তো অনেকটাই এগিয়ে গেছে। তো একজন লয়ার হিসেবে আপনার কাছে কি মনে
হচ্ছে যে আইনগতভাবে নারীরা আসলে কতটুকু পিছিয়ে আছে ভোটের অধিকারের ক্ষেত্রে, এবং সেখানে আসলে আমরা কিভাবে আইনের মাধ্যমে এর বিরুদ্ধে আমরা লড়তে পারি? আচ্ছা, আমি শুরুতেই আপুর সাথে অনেকটাই একমত। কিন্তু আমি যেহেতু আইন অঙ্গনের মানুষ, আমি শুরুতেই নারীদের ভোটাধিকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এবং আইন কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি। সংবিধানে কিন্তু ২৭-২৮ অনুচ্ছেদে বারবার করে এগেইন অ্যান্ড এগেইন বলা হয়েছে নারীদের এবং পুরুষদের সমান ভোটাধিকার নিশ্চিত করা নিয়ে, এবং এটাকে বারবার অ্যাড্রেসও করা হয়েছে। এবং নির্বাচন সংক্রান্ত আইন আরপিওতেও কিন্তু নারী প্রার্থীদের মনোনয়ন এবং ভোটাধিকার নিশ্চিত করা নিয়ে বারবার বিভিন্নভাবে অ্যাড্রেস করা হয়েছে। কিন্তু বাস্তবতা যদি আমরা লক্ষ্য করি, বাস্তবতা কিন্তু টোটালি ডিফারেন্ট। আমি এই জন্য বলবো ডিফারেন্ট, কারণ রুরাল এরিয়াতে যদি আমরা বলি, রুরাল এরিয়াতে একটা গোষ্ঠী ভোটাধিকারের ডেপথ ইম্পর্টেন্স যেটাকে আমরা বলি সেরকমভাবে ইমপ্লিমেন্ট অ্যাড্রেস বলেন, সেটার ইম্পর্টেন্সটা ওদের কাছে সেরকমভাবে নেই কেন বললাম, কারণ ওরা এই জায়গাতে পিছিয়ে আছে। কারণ ওদের ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু ব্যারিয়ার্স থাকে। আমি এক দাগে যদি বলি কিছু ব্যারিয়ার্স, আমি খুব ছোট করেই বলছি, সোশ্যাল কিছু ব্যারিয়ার্স থাকে, তাদের সিকিউরিটি থাকে, হ্যারাসমেন্টের একটা ব্যাপার থাকে। অ্যান্ড রিসেন্টলি সমসাময়িক সময়ের সবচেয়ে বড় একটা মানে মানে আলোচনার একটা ব্যাপার হচ্ছে পোস্ট জুলাই যে আপরাইজিং একটা রিউমার্স ইন পলিটিক্স, এটা কিন্তু বিশদভাবে ছড়িয়ে পড়েছে। যে বিভ্রান্তিকর একটা আমরা বিভিন্ন খবর দেখেছি, চাঁদাবাজি বলেন, বিভিন্ন বিভ্রান্তিকর খবর, এগুলা কিন্তু নানাভাবে জনমনে একটা ভীতির সৃষ্টি করে। অনেক সময় দেখা যায় যে নারীর সিদ্ধান্ত তার ঘরের মানুষ নিচ্ছে, অর্থাৎ স্বামী নিচ্ছেন। সোশ্যালি ওরা কিন্তু একটা ব্যারিয়ার্স এর মধ্যে, শুধুমাত্র এই যে একটা আমরা সমসাময়িক সময় থেকেই বলি, যেহেতু আমাদের আসন্ন নির্বাচন 2026 চলে আসছে, তো সেই জায়গা থেকে যদি বলি আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের যে রিসেন্ট যেই পোস্ট জুলাই যে আপরাইজিং একটা চ্যালেঞ্জের মুখে আমরা এই বিভ্রান্তিটা থেকে পড়েছি, এটা কিন্তু নারীদেরকে বেশ কিছুভাবে এক একটা ভাবে প্রভাবিত করছে। আমি ভাবছিলাম যে এখানে হয়তো শুরু থেকে আমরা সবাই এক্সপার্ট, আমরা দেখা যাচ্ছে এখানে অনেক অভিজ্ঞ লোকজন আছে, খুব বেসিক থেকে আমার বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু কিছু কিছু জিনিস একটু অ্যাড্রেস করার প্রয়োজন আছে। সেটা হচ্ছে আমরা এখানে বসে আসলে অনেক কিছু বলতে পারি, কিন্তু আলটিমেট ডিসিশনটা কিন্তু জনগণের উপর। ওরা এক্স্যাক্টলি কি ফিল করছে, সেই ব্যারিয়ার্সগুলো, সেই লিমিটেশনসগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তো সাংবিধানিক দায়িত্বটা হচ্ছে আইন প্রণয়ন করা পর্যন্ত, এবং এটার প্রক্রিয়াটা, এটার মানটা কোনোভাবে বাড়বে যদি নারীদের ভোটাধিকারটা আমরা প্রপারলি নিশ্চিত করতে পারি। তখনই দেখা যাবে আইনটা আমি প্রণয়ন করলাম, সেটা নিশ্চিতকরণটা কিন্তু যদি আমি ইমপ্লিমেন্টটা প্রপারলি করতে পারছি, লিমিটেশনসগুলোকে কাটিয়ে করতে পারছি, তখন কিন্তু বোঝা যায় যে আমার আইনটা প্রপারলি আমি ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা। তো আমার কাছে মনে হয় অবশ্যই বাড়বে। এটা আমার ব্যক্তিগত মতামত একেবারে বললেই ভুল হবে, আবার এটা কোনো রাজনৈতিক দলের নেতাদেরও কোনো মতামত নয়। টাইম অ্যান্ড এগেইন গবেষণার একটা জিনিসই কিন্তু বারবার ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে আমাদের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে এই মেসেজটা পৌঁছাতে হবে যে ভোটাধিকার বলতে আমরা শুধু পুরুষ কেন্দ্রিক ব্যাপারটা আমরা মিন করছি না। এখানে সেটা হতে পারে রুরাল এরিয়াতে নারীদের ভোটটা এতটাই ইম্পর্টেন্ট, অ্যান্ড লেজিসলেটিভ প্রসেস সেটাকে আলটিমেটলি অ্যাড্রেস করার জন্য এই ইস্যুসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি যদি একটু ছোট করে এক্সাম্পল দিই, হেলথ কেয়ার বলেন, জেন্ডার বেসড ভায়োলেশন বলেন, এডুকেশন বলেন, এগুলোতে কিন্তু অনেক দেশে, বিভিন্ন দেশে দেখা যায় যে নারীরা এগিয়ে এসছে, সেই জন্য ওই বিষয়গুলো অ্যাড্রেস করা খুবই ইজি হয়ে গেছে। কিন্তু আমরা যে আইন প্রণয়নের প্রক্রিয়াটা নিয়ে বলছি, সেটার ধরন পাল্টে যায় যদি উইমেন পার্টিসিপেশনটা এনশিওর করতে পারি। এখন কিভাবে পাল্টায় যদি প্রশ্ন আসে, তাহলে একটা অ্যাডভার্সারিয়াল সিস্টেমের মধ্যে আমরা আছি এখন, কিন্তু এটাকে কোলাবোরেটিভ সিস্টেমে করা যাবে যদি নারীদের পার্টিসিপেশনটা আমরা এনশিওর করতে পারি। কিন্তু এই এনশিওরটার মধ্যে যে ভ্যারিয়েশনসটা আমরা দেখছি, আমাদের পপুলেশনে কিন্তু মোর দ্যান হাফ হচ্ছে উইমেন্স, কিন্তু এটা রিফ্লেক্টিংটা আসলে কত দূর পর্যন্ত, আমরা তো রিফ্লেকশনটা খুব একটা দেখছি। একটা অংশ বাদ দিয়ে আমরা সবসময় জানি যে আমাদের বেসিক প্রপারলি অ্যাক্টিভ করা সম্ভব নয়, রাইট? তো আমার মনে হয় সঠিকভাবে আগাতে হলে এই ডিসিশনগুলোকে প্রথমে মাথায় রেখে অ্যাড্রেস করতে হবে যে উই অল স্ট্যান্ড টু দ্য বেনিফিট। অ্যাকচুয়ালি যদি আমরা নারীদেরকে সামনের দিকে নিয়ে এসে এই ভোটাধিকারটা এনশিওর করতে হয়, তাহলে শুধু একপাক্ষিক নারীরা ক্ষমতায়নে আসছে, নারীদের কোনো সুবিধা হচ্ছে, ব্যাপারটা এরকম মাথায় না নিলেই হয়। ঠিক এই বিষয়টি আমি একটু জানতে চাইবো প্রফেসর নাহারিন আই খান আপনার কাছ থেকে, যে এই যে নারী ক্ষমতায়নের প্রেক্ষাপটে বা নারী ক্ষমতায়নের জন্য নারী ভোটের অধিকার বা নির্বাচনে যে নারী আসন থাকে, সেখানে আসলে কতখানি গুরুত্ব আছে নারীদের আপনি মনে করেন যে, এবং এই ব্যারিয়ার্সগুলো আসলে কিভাবে আমরা অতিক্রম করতে পারি, যেটা বলছিলেন না? এটা বলার আগে উনি যেহেতু লয়ার,
উনি অনেক লয়ের কথা বললেন, ইমপ্লিমেন্টেশনের কথা বললেন, কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশে মা কোনো দিন কাস্টেডিয়ান, মানে মা কোনো গার্ডিয়ান হতে পারে না, সে অলওয়েজ কাস্টেডিয়ান। তো বাংলাদেশের মতো একটা দেশে যেখানে মানে নারীর যে কোনো একটা অধিকার, যেটা তার বেসিক রাইট, তার সন্তানের অধিকার পাওয়ার জায়গাটাতেই নারী আজ পর্যন্ত মানে ক্লেম করতে পারে না যে তার সন্তানটা তার নিজের এবং সে তার অভিভাবক, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে 1889 সালের যে পারিবারিক আইন, সেটা দিয়ে এখন পর্যন্ত আপনি নারীকে দেখছেন। তো ওরকম একটা সিচুয়েশন আমরা ইমপ্লিমেন্টেশনের কথা অনেক বলতে পারি, নারীর অধিকারের কথা বলতে পারি, কিন্তু সেটাকে আসলে আসবে? নারীর যে ভোটাধিকার বলেন বা নারীর যে রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করার যে কথা আমরা বলি, সেটা তো তার বেসিক জায়গা তার পারিবারিক জীবন থেকে আসতে হবে। কোন জায়গাতে নারীকে আমরা কোন মানে সঠিক হিস্সাটা দিতে পারি, তাই না? তাহলে এই যে পার্টিসিপেশনের কথা বলছেন ইলেকশনে, দেখেন গত কয়েক বছরের, আপনি যদি লাস্ট 17-18 বছর তো ইলেকশনই ছিল না বাংলাদেশে, যে দামি ইলেকশনগুলো হয়েছে, যেসব নারীদেরকে আমরা সংসদে দেখেছি, আমরা তাদেরকে দেখেছি, কেউ ভালো গান গাইতে পারেন, তিনি সংসদে চলে গেছেন, আপনি নাটক করতে পারেন, আপনি সংসদে চলে গেছেন। সংসদের জায়গাটাই মানে এই কারণেই হয়েছে কি, সংরক্ষিত নারী আসন নিয়ে আমরা সবসময় প্রশ্ন তুলি যে এটা আসলে নারীর রিয়েল ক্ষমতায়নের এরকম চিত্রটা কিন্তু একটা না। প্রশ্ন উঠেছে যে সার্জিস আলম, একজন জুলাইয়ের আন্দোলনের নেতা, তিনি বলেছেন যে এই যে সংরক্ষিত নারী আসনেও ভোটাভুটি হওয়া উচিত। এটা শুধু সার্জিস নাই, এই প্রশ্নটা তো অনেক রাজনৈতিক দল থেকেও এসছে, এবং আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি যে যেটা প্রথমে বললাম যে জেন্ডার ইকুইটি যে সোসাইটিতে হয়নি। আপনি দেখেন একটা নারী ইলেকশন করবে, তাই না? সরাসরি নির্বাচন যদি একজন নারী করেন, তার প্রথম কি দরকার বলেন? তার দরকার হচ্ছে আর্থিক একটা সচ্ছলতা, তাই না? আপনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হলে, যে নারীদেরকে আমরা সংরক্ষিত নারী আসনে দেখি, কারো স্ত্রী, কারো ভাবি, কারো চাচি, কারো খালাম্মা, তাই না? আপনি যখন একটা ইলেকশন করবেন, আপনার যদি ফিনান্সিয়ালি সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে তো বিষয়টা তাই হয়ে গেল। তাহলে দেখা যাবে কি জানেন, নারী যখন ইলেকশনে দাঁড়াবে, নারী যখন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না, তখন কিন্তু কোনো না কোনো বড় নেতার স্ত্রী ওই নমিনেশনটা পাবে, কারণ সে তার ফিনান্সিয়াল বেনিফিটটা ওই জায়গা থেকে কাভার করতে হবে। এখন আপনি নারীকে সরাসরি ইলেকশনের কথা বলছেন, নারীর কোন নিশ্চয়তাটা এই সোসাইটি দিতে পেরেছে? একটা কথা উঠেছিল যে নারী তিনটা জায়গা মিলে একটা নারী ইলেকশন করবে, যেখানে একটা পুরুষের একটা জায়গায় ইলেকশন করতে যে পরিমাণ অর্থের খেলা হয়, হ্যাঁ, সিকিউরিটি একটা বিষয় আছে। বা এই যে ধরুন আমরা যারা নারী, কর্মজীবী নারী, আপনি তো জানেন যে বাংলাদেশে কর্মজীবী নারীদের সবচেয়ে বড় হেলথ হ্যাজার্ড হচ্ছে তারা একটা ওয়াশরুম ইউজ করতে পারে না, তাই না? যে সমাজ আপনার নারীকে একটা মানে ওয়াশরুমের নিশ্চয়তা দিতে পারে না, যে সমাজ সন্ধ্যাবেলা একটা নারীকে একা হাঁটার নিশ্চয়তা দেয় না, সর্বোপরি যে সমাজ আপনাকে কখনোই আপনার নিজের সন্তানটাকে অভিভাবক হতে দেয় না, সেই সমাজে কি এই মুহূর্তে আপনি মনে করেন যে নারী সরাসরি নির্বাচন করার মতো অবস্থা একটা আছে? তো এই জন্য আমি মনে করি যে যারা কোয়ালিফাইড নারী আছেন, যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তারা সেই মেইন 300টি সিটের মধ্যে আপনাকে এটা করতে পারেন, আপনি যে কোনো একটা রাজনৈতিক দলগুলোকে আপনি বাধ্য করতে পারেন যে তাদের মেইন যে নমিনেশন তারা দিবে, সেখানে 5%-এরও বেশি যে অ্যাটলিস্ট 30% নারীকে নমিনেশন দিতে হবে। দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে আছে যে আপনি নিবন্ধিত হতে গেলে 33% নারী থাকতে হবে, তাই না? আপনি দেখাতে পারবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলোতেও কিন্তু 33% নারীকে ক্ষমতায়িত হিসেবে আপনি দেখেন না। তাহলে যেখানে বড় বড় রাজনৈতিক দলেই আপনি দেখবেন, রাজনৈতিক দলের একটা অনুষ্ঠানে শুধু পুরুষের মুখ। জামাতে ইসলামী একটা সম্মেলন করলেন কয়েকদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে, আমরা কোনো নারীকে দেখতে পাই নাই। হ্যাঁ, তাহলে আপনার কি মনে হচ্ছে যে আসন্ন যে নির্বাচন সামনে আসছে, আমরা সবাই আশা করছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেখানে আসলে কতটুকু গুরুত্ব পাবে নারী ভোটাধিকার, এবং এই নির্বাচনে আসন নারীর জন্য কিভাবে আসলে বন্টন করা যেতে পারে? কারণ সবাই কিন্তু অনেকেই বলছেন, সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলতে দেখা যায় অনেকেই যে এই সরকার নারী বান্ধব না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদে অনেক নারী উপদেষ্টাও রয়েছেন। আমরা দেখেছি বিগত সরকার প্রধানও নারী ছিলেন, তার আগেও একজন নারী সরকার প্রধান, আমরা তিনবার প্রধানমন্ত্রী তিনি হয়েছেন, বিএনপি চেয়ারপারসন, আমরা বেগম খালেদা জিয়ার কথা বলছি, শেখ হাসিনা ছিলেন। ওনারা নারী হওয়া সত্ত্বেও অনেক
মানে আমরা এখনো এগুলো নিয়ে কথা বলছি, তাহলে পরবর্তীতে যদি কোনো পুরুষ ক্ষমতায় আসে সেখানেও কি আমাদেরকে কথা বলতে হবে? সমস্যাটা হচ্ছে যে, না, আমি একটু ডিসএগ্রি করি। সেটা হচ্ছে যে উপদেষ্টাতে কিন্তু খুব বেশি নারী নাই। আপনি হিসাবে দেখেন 3 জন মনে হয়, হ্যাঁ, এবং যে 3 জনকে আমরা সবসময় আগে দেখেছি, এমন কোনো নারীর ক্ষমতায়ন কিন্তু এই সময়েও হয়ে যায়নি। অথবা আপনি যদি জুলাইয়ের যে ঘটনাগুলো দেখেন, আপনারা মাদেরকে দেখেছেন রাস্তায়, আপনারা মেয়েদেরকে দেখেছেন, সেই মেয়েদের থেকে কি কোনো উপদেষ্টা পেলেন আপনি? তার মানে নারীকে আপনি রাস্তায় ঢাল হিসেবে ব্যবহার করছেন। নারী আপনাকে কোনো একটা সুযোগ সুবিধার জায়গায় নারী আপনার পাশে আছে, কিন্তু যখন অধিকারের প্রশ্ন আসে, যখন ক্ষমতায়নের প্রশ্ন আসে, তখন আপনি নারীকে সবসময় পেছনে ফেলেন। আপনি কোনো নারী উপদেষ্টা মানে এই ছাত্রদের মধ্যে থেকে আমরা দেখি নাই। আপনি সঠিকভাবে বলেছেন যে বাংলাদেশের পুরো রাজনৈতিক কালচারে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ সময় কিন্তু নারী নেতৃত্বের মধ্যে ছিল। সেখানে আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি যে উনার সময় উনি মহিলা অধিদপ্তর করেছেন, অনেক কিছু, বা নারী শিক্ষার দিকে করেছেন। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে নারী যখন ক্ষমতায় যায়, তার পাশে যে পুরুষরা থাকে, যখন একটা টপে একজন নারী যায়, সে শাসকের ভূমিকায় থাকে, তখন কিন্তু তাকে আপনি জেন্ডার দিয়ে দেখতে পারবেন না। শাসকের কিন্তু কোনো জেন্ডার নাই, শাসকের কোনো জেন্ডার হয় না। তো আমি মনে করি যে এবারের ইলেকশনটায় হয়তো মানে স্বপ্ন দেখায় তো আসলে কোনো সমস্যা নাই, কিন্তু যদিও লাস্ট 17 বছর স্বপ্নটা মানে এক ধরনের রাজনীতিকরণ হয়েছিল স্বপ্নের, তো স্বপ্ন আমরা দেখতে পারি নারী হিসেবে যে অনেক নারী আসবে, কিন্তু সেই পথটা কিন্তু নারীর পাশে যেসব পুরুষরা আছে তাদেরকেই তৈরি করে দিতে হবে। নারীর প্রতি যে বুলিংগুলো হয়, সাইবার বুলিং হয়, নারীকে আপনি দেখবেন যে কোনো একটা নারীকে খুবই সহজে, মানে আজকে টকশোটা যেহেতু আমরা 3 জন, আপনি দেখবেন যে আমাদেরকে নিয়ে কি লেখা হয়, তাই না? তো একটা সমাজের এই দৃষ্টিভঙ্গিটা নারীর জন্য বদলাতে হবে। যতদিন পর্যন্ত এই দৃষ্টিভঙ্গি না বদলাবে, বাংলাদেশের যতই নারীর মানে ক্ষমতায়নের বুলি আমরা ছড়াই না কেন, বা নারী ক্ষমতায়নে 2-1 জন আসুক না কেন, এই পরিবর্তনটা হবে না। এটা একদম রুট লেভেল থেকে আসতে হবে। অ্যাডভোকেট লাইজু আহমেদ লীরা, আপনার কাছে জানতে চাই এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনে আসলে কি কি উপায় আছে? একজন লয়ার হিসেবে আপনি কি ধরনের পদক্ষেপ নিতে পারে এই সমাজে আপনি মনে করেন? আচ্ছা, এই যে দৃষ্টিভঙ্গির কথা বলছেন, যে আপু যেটা বললেন যে আমরা আজকে এখানে 3 জন নারী আছি, এখন আমাদেরকে নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের বুলি করার মানে বিভিন্ন স্কোপ আছে। সাইবার বুলিং এগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে যে অ্যাড্রেস করে, ওদের কিন্তু অ্যাকাউন্টেবিলিটিটা নেই, যে ওরা যে কোথা থেকে এই জিনিসগুলো আসছে, কিভাবে হচ্ছে, এগুলোর শিকার কিন্তু প্রতিনিয়ত আমাদের মতন বিভিন্ন জায়গায়, যেখানেই নারীরা এগিয়ে যাচ্ছে সেখানেই একটা ব্যারিয়ার্স হয়ে কিন্তু ওদেরকে এগুলোর মুখোমুখি পড়তেই হচ্ছে। এই বুলি, এই মানে এই ধরনের যে হ্যারাসমেন্ট, এগুলার কিন্তু কোনো সিকিউরিটি এনশিওর করা এখন পর্যন্ত হয়নি। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন আইন আসলে প্রণয়ন করা হয়েছে, বিভিন্ন বিধিনিষেধ এসেছে, কিন্তু আসলেই কি এগুলো দমন করা মানে প্রপারলি হয়েছে? এগুলোর ইমপ্লিমেন্টেশনটা সেভাবে হয়নি, সেই জন্য দেখা গেছে যে বিভিন্ন লুপহোলসও কিন্তু রয়েছে। তো এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমি একটু ছোট করে যদি বলি, প্রথমত আরপিও যে সংশোধন, এটাকে সংশোধনের মাধ্যমে কিছুটা হলেও এই দৃষ্টিভঙ্গিটা থেকে সরিয়ে আনা যাবে, যদি রাজনৈতিক দলের মধ্যে একটা সদিচ্ছা থাকতে হবে, এবং এদের মধ্যে একটা অব্লিগেশন ক্রিয়েট করা যেতে পারে, যেটা দিয়ে অ্যাবসলিউটলি পসিবল নারীর ক্ষমতায়নটাকে এনশিওর করা, যেখানে নারীদের জন্য একটা নির্দিষ্ট আসন সংখ্যা থাকতে পারে। এরকম 2-1 জনকে কিন্তু আমরা নারীর ক্ষমতায়ন বলতে পারি না। এই 2-1 জন দিয়ে তো আসলে 2-1 জন উপদেষ্টা, আপনি যেটা বললেন, 2-1 জন উপদেষ্টা কখনোই একটা মাপকাঠি করে দিতে পারছে না যে ওরা কোনো নারীদেরকে স্পেস দিয়েছে বা নারীর ক্ষমতায়ন ওরা মানে রাখছে। আমি নতুন যেই এনসিপি যেই নতুন দলটা আত্মপ্রকাশ করেছে সেটার কথাই বলছি, সেখানে যে নারী উপদেষ্টা হাতে গোনা 2-3 জন, যেটা আপুও বললেন। কিন্তু এই যে নারীর ক্ষমতায়ন মানে কিন্তু শুধু একটা পার্সেন্টেজ দিয়ে আসলে এটাকে মিন করা যায়। সেখানে নারী নেত্রী আমরা দেখেছি কম। নারী নেত্রী শুধু আসলে রিপ্রেজেন্টেটিভের কথা বলছি না আমি, নারীর ক্ষমতায়ন, নারীর যে ভোট, যারা আমরা ভোট দিব, সাধারণ জনগণ, এদের মাঝখান থেকেও কিন্তু ভোটাধিকারটাও এনশিওর করা হচ্ছে একটা বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো এগুলা নিয়ে আসলে ওই যে বুলি করা, এই ব্যাপারগুলোকে এনশিওর করা, এবং হচ্ছে নারীদের জন্য একটা নির্দিষ্ট নারী নেতৃত্বটা ডেভেলপ করা, এই জিনিসগুলো অ্যাড্রেস করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হচ্ছে স্বচ্ছতা। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে। আমি মানে ওই ট্রান্সপারেন্সিটা যদি এনশিওর করা যায়, তাহলে কিন্তু দেখা যায় যে মানে একটা ওদের যে আচরণ, ওদের সাথে জনগণের যে কানেক্টিভিটিটা, সেখানে একটা স্বচ্ছতা ক্রিয়েট হবে। তাদেরকে ভোট দেওয়ার মতন যে একটা মানসিকতা, বিবেচনা, সেই ধরনের মনোভাবও সৃষ্টি হবে। আর স্বচ্ছতাটা এই জন্যই দরকার যে আইন বলেন, বিধিমালা বলেন, সেগুলো ফর্মুলেট করতে গেলে এই স্বচ্ছতাটা খুবই ইম্পর্ট্যান্ট।
নতুন আমি একটা ছোট একটা এক্সাম্পল যদি দিই, নতুন যে দলটা আত্মপ্রকাশ করেছে এনসিপি, তাদের আমরা যখনই আত্মপ্রকাশ করেছে তখন দেখেছি তাদের বিভিন্ন ধরনের শোডাউন বলেন, তাদের বিভিন্ন ধরনের ফান্ডিং নিয়ে, তাদের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, ফান্ডিং নিয়ে, এগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা আসছে, কিন্তু আজ পর্যন্ত ওরা মানে দলীয়ভাবে কোনো ব্রিফিং বলেন কোনোভাবে ওরা কিন্তু মানে প্রকাশ করেনি এই ফান্ডিং এর উৎসটা আসলে কোথায়। তো এখানে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই নতুন দলটাও যে আত্মপ্রকাশ করেছে বিগত শাসকদের মতো, এদের মধ্যে ট্রান্সপারেন্সিটা কিন্তু সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। অবশ্যই। সেটা হচ্ছে যে নতুন দলটির কথা বললাম, আমরা যেহেতু নারী বিষয়ে আলোচনা করছি, আমরা দেখেছি যে নারী নিয়ে তাদের দলে কি হয়েছে, তাই না? যে একজন নারীকে বাজে একটা অ্যাপ্রোচ করার জন্য এবং তাকে একজন সে অভিযোগ করেও কোনো এবং সেই reply পায়নি, শোকজের হ্যাঁ। পরে কি হলো সেটা কিন্তু আমরা জনগণ দেখতে পাইনি, বরং আমরা দেখেছি যে সেই নারীকে তাদের নারী নেত্রীরা স্লাট শেমিং করেছে, তাই না? তো তাহলে এই যে নারীর প্রতি মানে আপনি যেটাই বলেন না কেন, নারীর প্রতি নারীই তো সহিংস অনেক ক্ষেত্রে, তাই না? এবং খুব সহজেই খুব ব্লেম দেওয়া সহজেই যায়। blame দেওয়া যায়। তো তাহলে এই একটা নতুন দল এসছে, তাদের আর্থিক সচ্ছলতা বা আপনি ক্রাউড ফান্ডিং বলেন যাই বলেন, আর এই দলটার কাজই হচ্ছে তারা কঠিন কঠিন ভাষায় কথা বলে, নতুন বন্দোবস্ত অনেক কিছু, তাই না? কিন্তু নারীর ক্ষেত্রে দেখেন তারা কিন্তু সেম যে ঘটনাগুলো অন্যান্য জায়গায় ঘটে, তারা কিন্তু তার ব্যত্যয় নতুন ঘটাতে পারলো পরিবর্তনের না। কোনো হাওয়া না, কিন্তু নতুন আমরা কোনো দেখিনি। পরিবর্তন হলো না, বরং যে নারীটি রিয়েল ভিকটিম তাকেই কিন্তু নানাভাবে হেয় অপদস্থ করা হলো, এবং তাই না? পরবর্তীতে দেখা গেল হ্যাঁ, সে পরবর্তীতে পদত্যাগই দেখা গেল করলো। যে তাকে সেই জায়গা ছেড়ে চলে যেতে হয়েছে। এটাই আসলে বাংলাদেশের নারীদের রিয়েল সিনারিও। যে নারী সামনে আসতে চায় তাকে এমন করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা হয় এবং এমন কিছু বলা হয় যে তখন সে তার যে কাঙ্ক্ষিত জায়গাটা সেটা ছেড়ে দিতে সে বাধ্য হয়, তার নিজের সিকিউরিটির কথা চিন্তা করে, তাই না? তো এই পরাজয়গুলো নারীর প্রতিনিয়ত তার ঘরে হয়, তার কর্মক্ষেত্রে হয়, তার ব্যক্তিগত জীবনে হয়, সামাজিক জীবনে হয়। তো এটা দেখে দেখে আমরা আসলে বড় হচ্ছি, কিন্তু তারপর আমরা আশা করি যে নিশ্চয়ই একদিন না একদিন বাংলাদেশ একটা নারী বান্ধব দেশ হিসেবে সেই আত্মপ্রকাশ পরিবর্তনের করবে। অপেক্ষায় তো আমরা সবাই আছি। সেই পরিবর্তনটা দেখাটাই আসলে একটা চ্যালেঞ্জের বিষয়। লাইজু আহমেদ লিরা, যেটি বলছিলাম আমরা যে এই যে নারীর উপরে যে একটা সহিংস আচরণ আমরা দেখতে পাই, এই আসলে নির্বাচনে যখন নারীরা দাঁড়াবেন বিভিন্ন আসনে, এবং যারা নারীরা ভোটের অধিকার হয়তো কারো কারো নিশ্চিত হবে, এবং কেউ কেউ হয়তো আমাদের আলোচনা যারা শুনছেন এই মুহূর্তে অনেকে হয়তো সচেতন হবেন আমাদের আলোচনার মাধ্যমে, তো তারা আসলে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে মনে হয়, এবং সেটা উতরে যাওয়ার আইনগত কি উপায় আছে আপনার কাছে? তারা প্রথমেই যে চ্যালেঞ্জ, সেটা অবশ্যই একটা হয়রানির মধ্যে এরা যেতে পারে। তারপর হচ্ছে তাদের পারিবারিক যে একটা চাপ, সোশ্যালি যে একটা ব্যারিয়ার্স থাকবে, এগুলো তো প্রতিনিয়তই হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ওদেরকে ফেস করতেই হবে। একটা জায়গায় যে নারী শুধু মানে নেতৃত্ব দিতে দাঁড়িয়ে গেলাম আর আমি সেই জায়গায় কোনো ব্যারিয়ার্স ছাড়া উঠে গেলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। যেখানেই আমি নারী নেতৃত্ব বলেন, ভোটাধিকার বলেন, ভোটাধিকার দিতে গেলে দেখা যায় যে সোশ্যালি যে ব্যারিয়ার্সগুলো, সেগুলোর জন্য দেখা যায় যে আমি একটা ভীতি যেটা আমার মধ্যে একটা ক্রিয়েট হয়েছে, যে চাঁদাবাজি বলেন, এক একটা মানে প্রেশার বলেন, উপর থেকে প্রেশার আসুক, ফ্যামিলির প্রেশার আসুক, সব কিছু মিলিয়ে আমি দেখা যাচ্ছে যে আমি আর ভোট দেওয়ার মতন কোনো মনোভাবই আমার থাকছে না। সেটা যাচ্ছে যারা ভোট দিবে তাদের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে এই যে যেই নারী নেতৃত্ব দানকারী যাদের, এদের বিভিন্নভাবে এতটাই হয়রানি করা হয়, এদের প্রিভিয়াস যত পার্সোনাল অ্যাটাক থাকে সেইগুলোর মাধ্যমে তাদেরকে এমনভাবে হেয় করা হয় যে একজনকে দেখে দ্বিতীয়জন আর কখনো সাহস করবে না যে এগুলি মানে বন্ধ হয়ে যাবে, আমি এগুলোর মধ্যে প্রতিকূল অবস্থায় গিয়ে দাঁড়াতে পারবো। তো আইনত যেটা করে, আমাদের অবশ্য এই ধরনের ডিজিটাল সিকিউরিটির এক একটা ব্যবস্থা আছে, কিন্তু সেটা আসলে পুরোপুরি যে কাভার করছে, পুরোপুরি যে এই ধরনের বুলিটা বন্ধ হচ্ছে এমন কিন্তু না। এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের জন্য দেখা যায় পেনাল কোডেও বিভিন্নভাবে বলা আছে, এগুলোকে অ্যাড্রেস করা আছে, কিন্তু তারপরও কি আমরা যতই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় খুব একটা কি লাভ হয়েছে? কারণ আমরা একদম গোড়া থেকে যদি বলি ইমপ্লিমেন্টেশনটাই প্রপারলি করতে পারছি না। তাহলে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হলে কি কি পরিবর্তন দরকার? প্রথমত আমি বলবো আইনি ও নীতিগত পরিবর্তনটা মাস্ট এগেইন অ্যান্ড এগেইন। এটাকে প্রথমত সংশোধন বলেন, পরিবর্তন বলেন, এনশিওর বলেন, এটা করতেই হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট পরিমাণ একটা নারী প্রার্থী মনোনয়ন তো এনশিওর করতে
করতে হবেই, এবং তাদের জন্য একটা ভালো পরিবেশ, একটা পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন আমি ভোটাধিকার দেওয়া প্লাস আমি নেতৃত্ব দেওয়া দুটোই যেন আমি এনশিওর করতে পারি। সেই জন্য একটা নির্বাচন কমিশনকে সেরকম পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। আরেকটা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্স। আমি যেটা ট্রান্সপারেন্সির কথা বলছি, হয়রানিমূলক পরিবেশ নিশ্চিত তখনই করা যাবে যখন আমাদের মধ্যে ট্রান্সপারেন্সিটা থাকবে, আমাদের মধ্যে ওরকম কোনো মানে খুব একজনের দাপটে আমি খুব একটা কিছু করে ফেলছি যে, বা ওর বিরুদ্ধে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি এটা নিয়ে কিছু বললে আমি দেখা যাবে আমি নিজে একটা পার্সোনাল অ্যাটাকের শিকার হয়ে যাব। এই ভীতিগুলা যে তৈরি হচ্ছে, একটা হ্যারাসমেন্টের ভয়, এগুলাকে দমন করতে হবে শুরুতেই। তো এগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনলে আমার মনে হয় ভোটাধিকারের ক্যাম্পেইনগুলো যদি করা হয়, সচেতনতা বৃদ্ধি করা হয়, তাহলে নারীদের ভোটাধিকার এবং ভোট নেতৃত্বের যে মনোভাবটা সেটা অনেকাংশে ফিরিয়ে আনা সম্ভব। এভাবে আসলে নিশ্চিত করা যায়। আচ্ছা, আমার কাছে মনে হয় প্রফেসর নাহারিন আই খান, আপনি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে সরকারি পাবলিক ইউনিভার্সিটিতে আপনি একজন শিক্ষকতা করছেন, একজন শিক্ষক, সেখানে আপনি যখন স্টাডি করাচ্ছেন ছেলে মেয়েদেরকে, তখন আপনার কাছে কি মনে হয় সেখানে কি ছেলেমেয়েরা আসলে তাদের কি কেমন বাংলাদেশ চায়? তারা কি নারীদের অংশগ্রহণটাকে খুব উৎসাহ দেয়? কি মনে হয় আপনার সাথে যখন কথা হয় আপনার ছাত্রছাত্রীদের? ইন্টারেস্টিংলি লিনা, আমি একটা কোর্স পড়াই, এটা অ্যানথ্রোপোজিওগ্রাফি। সো স্টুডেন্টদের সাথে আমার ডিফারেন্ট অ্যাঙ্গেলে একটা ইন্টারাকশন হয়। কিন্তু কি হয়েছে জানেন, মানে যে কথাটা বলতে হয়তো আপনিও আমার সাথে সেম বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমরা কাছাকাছি সময়ের, সেখানে দেখা যায় কি জানেন, যে শিক্ষা ব্যবস্থার এমন একটা অবস্থা করে ফেলেছে বাংলাদেশে, যে সৃজনশীল পদ্ধতি তৈরি করে তো মানুষের ভাবনার জায়গাগুলো এমন হয়ে গেছে যে এখনকার ছেলেমেয়েরা, মানে ওরা হয়তো অনেক গ্লোবাল, ওরা হয়তো গ্লোবালাইজেশন বুঝে, কিন্তু ওরা অনেক কিছুই, মানে একটা জেনারেশনের বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই না। হ্যাঁ, যখনই আপনার বইয়ের সাথে সম্পর্ক থাকবে না এবং একটা কাগজের বই, শক্ত একটা জিনিসকে আপনি খুলে দেখবেন, ওইটার সাথে সম্পর্ক না থাকলে কিন্তু জীবনের অনেক কিছুর দেখার বইয়ের ঘ্রাণটাও কিন্তু অনেক হ্যাঁ, আমাদের মেন্টালি শৈশবটা তো খুব সেভাবেই ইমপ্রুভ কেটেছে, করে। বা হ্যাঁ, নিউজ পেপার পড়ে। তো যাদের জীবনটা ডিভাইস কেন্দ্রিক হয় এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়, ওদের সাথে আমাদের ভাবনার জায়গাটা একটু ডিফারেন্ট হবে। তারাও কিন্তু ভোটার, ইউনিভার্সিটি স্টুডেন্টও তারাও ভোটার। হ্যাঁ, ইভেন আপনি চিন্তা করেন তো, আপনি আমি কয়বার ভোট দিয়েছি, তাই না? আমরাই তো ভোট দিতে পারি না। তো এটা তো নতুন ভোট, ওদের এক ধরনের উৎসাহ আছে। এবং নারীরা তো, আমি আমার নারী শিক্ষার্থীদের কথা বলি, যে তারা অনেকভাবেই মোটিভেটেড। তারা আমাদের মতো করেই স্বপ্ন দেখে যে পৃথিবীতে, যে বাংলাদেশে সে নির্ভয়ে রাত্রে 12টার সময় একা হাঁটতে পারে। আমি আসলে এটা বলার আগে আপার কিছু কথা বলতে চাই। আপা যেহেতু লয়ার, উনি অনেক আইনের কথা বলছেন। আইনের কিন্তু অভাব নাই না। হ্যাঁ, যে আপনি ধর্ষকের মৃত্যুদণ্ড হবে, তাই না? কিন্তু আপনি বলেন তো, কয়টা মেয়ে, আমরা যে ধর্ষণের রিপোর্টগুলো পাই, কয়টা মেয়ে থানায় যে রিপোর্ট করে? আপনি, মানে আমাদের দেশে একটা পুরুষতান্ত্রিক সমাজের একটা কথা হচ্ছে যে আপনি আমেরিকাতেও তো এর থেকে বড় ধর্ষণ হয়, বেশি ধর্ষণ হয়, কিন্তু ওটা কি হয় জানেন, ওখানে রিপোর্টেড হয়। আর আমাদের এখানে আসলে রিপোর্টেড হয় না। কয়টা নারীর সেই মানে মনোবলটা থাকে, বা পরিবার থেকে সে সাপোর্টটা পায়, যে সে কোনো হ্যারাসমেন্টের শিকার হলে সে থানায় যেয়ে বলতে পারবে। আমি আজকেই একটা ভিডিও দেখছিলাম, একটা কোর্টের মধ্যে একজন নারী যিনি ধর্ষণের শিকার হয়েছেন, তিনি একটা বিচারের জন্য গেছেন, এবং বিচারক কোর্টের মধ্যে তাকে বলেছেন যে আপনি একটা খারাপ মেয়ে। আমি দেখেছি এই যে আজকে মনে হয় ভদ্রমহিলা আপনি ভাবতে পারেন প্রেস যে ব্রিফিং করছিলেন, একটা আইনের জায়গায় আপনি গেলেন একটা কোর্টে বিচারের তিনি জন্য, কান্নাকাটি করে বলছিলেন যে একজন বিচারক কিভাবে আমাকে একজন সরাসরি বিচারক খারাপ বলতে আপনাকে পারে। এমন জাজমেন্টাল বিচারক বাংলাদেশে। অথবা আপনি দেখবেন যে 8ই মার্চ বিশ্ব নারী দিবসের আগে পিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে একজন নারীকে খুবই বাজে কিছু কথা বলেছিল। তাকে যখন পুলিশ অ্যারেস্ট করে, তাকে থানা থেকে গলার মধ্যে মালা, বুকে কোরআন শরীফ দিয়ে এক দল বের করে নিয়ে আসে। তাহলে এই সমাজে মানে এমনই একটা অবস্থা তৈরি হয়েছে যে আপনি নারীকে যা খুশি তাই বলতে পারবেন। নারীকে একজন বিচারক যিনি বিচার চাইতে গেছে, তাকে স্লাট শেমিং করছে। মানে এই দেশে যদি এই অবস্থা হয়, যত আইনে থাকুক না কেন, একজন নারী কি মনে করতে পারে, বা তার কি সেই আস্থার জায়গাটা তৈরি হয় যে সে কোথাও বিচার পাবে? সেটা তো তৈরি হয় না। এখন নারী নেতৃত্বের কথা বলেন, আপনি নারীর ক্ষমতায়নের কথা বলেন, দেখেন এগুলো প্রত্যেকটা জিনিসকে আপনাকে রুটে যেতে হবে। নারীর ক্ষমতায়ন বা নারী নেতৃত্ব এমন একটা জিনিস না যে আপনি সুপার মার্কেটে যে নারী নেতৃত্ব কিনে নিয়ে আসবেন। নেতৃত্ব তৈরি হতে কিন্তু বছরের পর বছর লাগে। তাহলে সেই প্ল্যাটফর্মটা যদি আপনি তৈরি না করেন, তাহলে কি করে
নারী নেতৃত্ব তৈরি হবে। তো যতই আপনার রাজনৈতিক দলগুলোকে বলা হোক না কেন এতগুলো আপনাকে নমিনেশন দিতে হবে, আমি তো মনে করি যে রাজনৈতিক দলগুলোর এখনই একটি মোক্ষম সময় যে বাংলাদেশে যেহেতু এরকম একটি দেশেই আমরা বহু বছর নারী নেতৃত্ব দেখেছি, সেই জায়গাকে কনসিডার করে তাদেরকে নারী নেতৃত্ব কিভাবে আসবে, যোগ্য নারীদের, আপনি দেখবেন অনেক রাজনীতিবিদরা একটা কথা বলে দেয়, যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না। মানে এমন হাস্যকর কথা আমার কাছে মনে হয় না যে আমি কোথাও শুনেছি, যে নারীকে খোঁজার জন্য আপনার চোখ লাগবে। এখন আপনি নারীর যোগ্যতাকে যদি তার একটা অবয়বের সৌন্দর্য দিয়ে নারীর এটাকে দেখেন তাহলে তো হবে না। নারীর যোগ্যতাকে আপনার ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, এবং যোগ্য নারী আছে, অবশ্যই আছে, কিন্তু তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে, তাদেরকে একটা নিশ্চিত পরিবেশ দিতে হবে। আমি মনে করি যে নারী নেতৃত্ব বলেন, যত আইন করেন, যাই করেন, যতদিন না পর্যন্ত এই সমাজের মানসিকতার পরিবর্তন না হবে, নারীকে একটা অবজেক্ট হিসেবে না দেখবে, ততদিন পর্যন্ত এটা চলবে লিনা। অ্যাবসলিউটলি রাইট লাইজু আহমেদ লীরা। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একই প্রশ্ন দুজনের কাছেই থাকবে, আপনার কাছে আগে করতে চাই। সেটা হচ্ছে যে আসলে এই সরকার যে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছেন, তাদের কাছে আপনার কি চাওয়া, মানে একজন লয়ার হিসেবে আপনি কি বলবেন যে কি কি পদক্ষেপ নিলে নারীরা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসতে পারবেন, তাদের ভোটাধিকার নিশ্চিত হবে? এবং অনেক সময় দেখা গেছে যে এই সময়ের আলোকে আমি বলতে চাই যে দেখা গেছে যে নারীদের পর্দা নিয়ে নারীদেরকে একটা সহিংস আচরণ করা হয়েছে, নারীদের সাথে পর্দা করার কথা বলা হয়েছে। ইভেন অনেক সময় আমরা দেখেছি যে নারীকে হেনস্থা করছে ড্রেস আপের জন্য। অনেক সময় দেখা গেছে যে কোনো একটা ছবি দিল সোশ্যাল মিডিয়াতে, সেটা নিয়েও তাকে বুলিং করা হচ্ছে খুব বাজেভাবে। বিভিন্ন অ্যাঙ্গেলে আসলে নারীকে দেখা হয়। আর এই নারী এমনই একটা বিষয় যে এটা নিয়ে আসলে আলোচনার শেষ নেই, কারণ আমাদের কি বলবো যে আমরা এতটাই পিছিয়ে আছি, আমার কাছে এখনও মনে হয়, আবার অনেকটা এগিয়েছি, কিন্তু আমরা মানসিকভাবে অনেকটা আমরা পিছিয়ে আছি মানসিক দৃষ্টিভঙ্গির দিক থেকে। তো আমার কাছে এটাই জানতে চাওয়া যে আসলে কি কি পদক্ষেপ নিলে নারীদের ভোটাধিকার সুনিশ্চিত হবে। আর নারী পুরুষ মিলেই তো সমাজ, তো অর্ধাঙ্গী বলা হয় নারীকে। তো দুটো অংশ যখন এক হয়ে একটা দেশ পরিচালনায় কাজ করবে, তখন তো নিশ্চয়ই একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমরা দেখতেই পারি। তো সেই পদক্ষেপগুলো আপনার কাছে কি মনে হচ্ছে যে কি কি হতে পারে? ঠিক, নারীদেরকে যে ক্ষমতায়ন বা নারীদেরকে ভোটাধিকার নিশ্চিত, এটার জন্য আমি বারবার একই কথা বলবো, একটা সুনির্দিষ্ট পরিবেশ এর বিকল্প হতেই পারে না। কারণ হয়রানি বলেন, হ্যারাসমেন্ট বলেন, যাই হোক, মানে সিকিউরিটিটা যদি এনশিওর না করা হয়, কোনো নারী, আপনি বলেন, আমি বলেন, আমরা মানে ব্যারিয়ার্স আমরা ফেস করবই। তো সেই জায়গায় মানে নারীরা ব্যারিয়ার্স ফেস করলে দেখা যায় যে ওদের ফ্যামিলি প্রেশার থাকে, সোশ্যাল প্রেশার থাকে, সবগুলো মিলিয়ে পরিবেশটাই বারবার হচ্ছে ইন্ডিকেট হচ্ছে। এখানে আসলে লয়ার্স বলেন, দুই একটা আইন বলেন, আমি হয়তো আইনের রেফারেন্সগুলো দিয়েছি, কিন্তু আইনগুলো আমরা যতই প্রণয়ন করি এগুলোর প্রবলেমগুলো অ্যাড্রেস করতে পারবে, কিন্তু যদি প্রপার ইমপ্লিমেন্টেশন প্ল্যাটফর্মটা না পায়, তাহলে কিন্তু এই ইমপ্লিমেন্টেশনটা হবে না। লিমিটেশনস বারবার থেকেই যাচ্ছে, যতই আপনি ল প্রণয়ন করা হোক না কেন, যতই ল আসুক না কেন, এই প্রবলেমগুলো কিন্তু অ্যাড্রেস করে ইমপ্লিমেন্ট করার মতন কোনো প্ল্যাটফর্ম থাকছে না। তো বারবারই আমার একটাই কথা হবে যে এই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটা সুনির্দিষ্ট পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন নারীরা একটা সিকিউরিটি পায় যে আমি নির্বাচনে যাব, সেই রকম নির্বাচনে ভোট দিতে যাব বা নির্বাচন নেতৃত্বের জন্য দাঁড়াবো, সেই রকম একটা মনোভাব সৃষ্টির জন্য বারবারই একটা পরিবেশকে আমি বলবো যে এনশিওর করা, যেটা নির্বাচন কমিশন হোক, আরপিও সংশোধনের মাধ্যমে হোক, বিভিন্নভাবে হতে পারে সেটা, কিন্তু বারবার একটা কথাই আসছে যে একটা সুনির্দিষ্ট পরিবেশ এবং একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপারটা, ট্রান্সপারেন্সিটা থাকতে হবে। আমি কোনো ব্যক্তিকে ভোট দেওয়া বা ব্যক্তিকে কেন্দ্র করে আমরা বিগত বছরে যেটা দেখে এসেছি যে মনোনয়ন আসলে কাউকে দেখে, তার ব্যাকগ্রাউন্ড দেখে, তার শিক্ষা দেখে কিন্তু এত বছর মনোনয়ন দেওয়া হয়নি, বরং একটা প্রিভিয়াস কোনো লিঙ্ক আপ থেকে দেওয়া হয়েছে, এরকম আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। এবং পারফেক্ট, যেটা আমরা বলি পারফেক্ট নারী নেতৃত্ব বলে ওরা এতদিন কিছু পায়নি, যেটা আপু বললেন। কিন্তু এই জিনিসগুলো দেখার জন্য আসলে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদেরকে শুধু মনোনয়ন আমার ব্যক্তি স্বার্থের সাথে সম্পর্কিত হলে হবে না।
সেটার জন্য আমাকে আসলে দেখতে হবে যে সেই মানুষটা আসলেই যোগ্য কিনা, সেই নেতৃত্ব দেওয়ার মতন যোগ্য কিনা, সে আমার পরিচিত সেই জন্য আমি তাকে মনোনয়ন দিব, তার পরিবার সেভাবে জড়িত সেই জন্য আমি তাকে মনোনয়ন, এই মনোভাবগুলো থেকে বের হয়ে আসে আমার মনে হয় 2026-এর নির্বাচনটা সুষ্ঠুভাবে ট্রান্সপারেন্সি মেনটেন করে যদি করা হয়, একটা সুনির্দিষ্ট পরিবেশ দেওয়া হয়, সচেতনতার জন্য ক্যাম্পেইনগুলো করা হয়, তাহলে আমার মনে হয় অনেকাংশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। প্রফেসর নাহরি নাই খান, আপনার কাছে একই প্রশ্ন থাকবে, কিন্তু একটু সংযুক্ত করতে চাই যে এই নির্বাচনে কিন্তু বিভিন্ন মত দ্বিমত রয়েছে। জামায়াত ইসলামী যেমন পিআর পদ্ধতির কথা বলেছেন, তো নির্বাচনে নারী আসনে পিআর পদ্ধতিটা আসলে আপনি কিভাবে দেখছেন, এটা কতটুকু কার্যকর হতে পারে? আর আপনার কাছে একই প্রশ্ন থাকবে যে আসলে কি কি পদক্ষেপ নিলে এই নির্বাচনটা নারীর অংশগ্রহণ এবং নারীর ভোটের অধিকার সব কিছু মিলিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমরা খুব সুন্দর অংশগ্রহণমূলক, যেটাকে আমরা বলি যে অংশগ্রহণমূলক, নারী পুরুষ সমানভাবে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করবে। পিআর নিয়ে কথা বললে তো লিনা অনেক কিছু বলতে হয় আপনাকে। এখন দেখতে হবে যে পিআর আসলে কারা চায়, মানে বাংলাদেশ, মানে এই কথা বললেই মানুষ মানে নারী আসনের ক্ষেত্রে পিআর পদ্ধতিটা মানে আসলে কতটুকু এই যে তাৎপর্যপূর্ণ? নারী আসনের ক্ষেত্রে পিআর পদ্ধতিটা আপনি যদি বলেন যে আমি মনে করি আপার হাউসে যে পিআর, যেটা নিয়ে এক ধরনের এখন মানে মোটামুটি সবাই ঐক্যমত্যে এসছে, সেটা ঠিক আছে। এবং নারী আসনে তো পিআর তো সবসময় ছিল যে যে দল জিতে এবং তার একটা পার্সেন্টেজ থেকে নারী আসনে সংরক্ষিত নারী আসনে হয়। আমি মনে করি যে এখন পর্যন্ত বাংলাদেশে যে ইলেকশনটা বিগত সালগুলোতে হয়েছে ওইটাকেই মানে একটু ধরে ওই পদ্ধতিতেই যাওয়া উচিত। বাংলাদেশ এখনো এমন কোনো জায়গায় যায়নি যে কমপ্লিট ইলেকশন সিস্টেমকে আপনি রিফর্ম করতে পারবেন। এটার জন্য যেমন সময় দরকার, এটার জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার, এক্সপিরিয়েন্স মানুষের দরকার। এবং পিআরের কথা বললেই মানুষ বলবে যে 91টা দেশে তো হয়েছে, এখন ওই 91টা দেশে নারীর সিচুয়েশন আর বাংলাদেশের নারীর সার্বিক পরিপ্রেক্ষিত একদমই এক নয়, একেবারেই তাদের মানসিকতার সাথে আমাদের মানসিকতা একেবারেই মিলে না। আর যে কথাটা হচ্ছে যে আপাও বলছেন যে ভোট দেওয়ার জন্য নারীর জন্য একটা নারী বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, আমি মনে করি যেটা বাংলাদেশে শুধুমাত্র ভোটের দিন না, যে ওই দিনই নারীরা শুধু রাস্তায় নির্বিঘ্নে হাঁটবে, নারীদেরকে কোনো খারাপ কথা বলা হবে না। অনেকে বৃদ্ধা নারীও কিন্তু আছেন, অনেকে আসেন কিন্তু অনেকে বাসায় বসে থাকে যে আমার শরীরটা খারাপ লাগছে যাব না। ইভেন বৃদ্ধা নারী না, আপনি দেখবেন যে অনেক স্ত্রী তার স্বামী অ্যালাউ না করলে সে ভোট দিতে যেতে পারে না। এটা বাংলাদেশের রিয়ালিটি। আর এক বছর আগে একটা রিপোর্ট আমি টেলিভিশনে দেখেছিলাম যে সেটা হচ্ছে যে চাঁদপুরের একটা জায়গায় সেখানে নারীরা ভোট দিতে যাবে না, কেন? সেখানকার পীর ভণ্ড বাবা টাইপ কিছু তারা বলেছে যে নারীরা যেতে পারবে না, ঘরের বাইরে বের হতে পারবে না। এই যে একটা ফতোয়া তৈরি করা, বা আপনি দেখবেন যে একটা বিশেষ কিছু রাজনৈতিক দল আছে যে নারী মানেই তারা মনে করে যে একটা আতঙ্কের জায়গা, এবং নারীকে সামনে দেওয়া মানেই তারা আবার বলেন ফ্রি মিক্সিং। তো এরকম জায়গা থেকে নারীরা প্রতিনিয়ত একটা স্ট্রাগলের শিকার হয়। আমি জানি না যে কোন নিশ্চিত পরিবেশ তৈরি হবে যে যেখানে একজন নারী নির্বিঘ্নে ভোট দিতে পারবে। তবে আমি আশা করব যে ডক্টর ইউনূস বলেছেন যে এবারের ইলেকশনটি ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশন হবে, সেই সাথে সাথে উনি কিন্তু আবার আরেক জায়গায় বলেছিলেন যে বাংলাদেশের ভোটাররা টাকা দিয়ে ভোট দেয়, যেটা ভেরি ইনসাল্টিং বাংলাদেশের ভোটারদের জন্য। কিন্তু তারপর আমি বিশ্বাস করি যে এইবারের ইলেকশনে সবাই যাবে, সবার পার্টিসিপেশন থাকবে এবং নারীর পার্টিসিপেশনটা যাতে ওই ইলেকশনের দিন কেন্দ্রিক না হয়, নারীর পার্টিসিপেশন থাকবে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সময়। এটা না হলে বাংলাদেশ আসলে আর বাংলাদেশ থাকবে না। একদম, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, নারীকে নারী নয় মানুষ হিসেবে বিবেচনা করা উচিত এবং একটি সমাজকে পরিচালনা করতে হলে, একটি দেশকে যদি আমরা চাই যে পৃথিবীর মানচিত্রে সঠিকভাবে সুন্দর পরিকল্পনার মাধ্যমে তুলে ধরতে, সেখানে কিন্তু নারী পুরুষ সমান অংশগ্রহণ করা সব কাজে অত্যাবশ্যকীয়। এবং আমরা চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটি হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, সেখানে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের অগ্রযাত্রায়। সে প্রত্যাশায় আজকের মতো আমরা এখানে শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে। আর অবশ্যই আপনারা বিয়ন্ড দ্য ডেল্টার ফেসবুক, টুইটার এবং ইউটিউব পেজে যে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে সবসময়। আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।